ক্লাস 8-এর বাংলা পথের পাঁচালী, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাবার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গায় জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। এই দেখো মা, আমার সেই মালাটাকে কখন এই কথাটি বলেছে ভুবন মুখার্জির বাড়ির সেজো বইয়ের মেয়ে টুনু। অপুদের বাড়িতে এসে সেই যখন দুর্গায় খেলা করার বাক্সটি খুলেছিল, তার মধ্যে পুতুলের জন্যে পুঁতির একটা মালা ছিল, তখন টুনু মালাটা বের করে এনে এই কথা বলেছে। অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? গুরুমশাই পড়াশোনার পাশাপাশি আর কোন কাজ করতেন? পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন? অপু গ্রামের একমাত্র গুরুমশাই প্রসন্নবাবুর পাঠশালায় পড়তে গিয়েছিল। গুরুমশাই পড়ানোর পাশাপাশি একখানি মুদির দোকান চালাতেন। পাঠশালা কখন বসতো? কজন ছাত্রছাত্রী ছিল? পাঠশালা বসত বিকালে। সব সূত্রে মোট 8 থেকে 10 জন ছাত্রছাত্রী ছিল। আতুর ডাইনি কে? বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা বদলে গেল কীভাবে? আতুরি ডাইনি অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের লোকের ধারণা ছিল সেই বুড়ি নাকি বাচ্চাদের মেরে কচু পাতায় প্যান পুড়ে জলে ডুবিয়ে রাখে। এছাড়া সবাই জানতো সে ইচ্ছে করলে ছোট ছেলেদের রক্ত চোখের দৃষ্টিতে শুষে নিতে পারে। বড় হওয়ার পর অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল একদিন। বুড়িটি ছিল একা, তার কোনো ছেলে মেয়ে ছিল না। আমচুর বিক্রি করে তার দিন কাটত। মরার সময় তাকে দাহ করা কেউ ছিল না। এইসব ঘটনা থেকেই আতুরি ডাইনি সম্পর্কে অপুর ধারণা বদলে গিয়েছিল। লক্ষণ মহাজনের বাড়ি ফিরে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু 15 দিন ধরে নিজের অদ্ভুত গল্পের ভ্রমণ কাহিনী বলে বেরিয়েছিল। সে ওই কয়েকদিন নানা আশ্চর্য জিনিস দেখেছে। রেলের রাস্তা, যেখান দিয়ে সত্যিকারের রেলগাড়ি যায়। মাটির আতা, পেঁপে, শশা অবিকল সত্যিকারের ফলের মতো। এক ধরনের পুতুলটার কথাও সে বলে, যায় পেট টিপলে মিকি রুগীর মতো করে হাত পা ছুঁড়ে, অর্থাৎ খঞ্জনি বাজাতে শুরু করে। অপু অনেক দূর পথ গিয়েছিল। কত পদ্মফুল ভরা বিল, অচেনা কত নতুন গা, কত দূর দিগন্ত পথ। নির্জন পথে পাশ দিয়ে সেখানে যেতে হয়। কোনো একটি গ্রামের পাশে কামারের দোকানে, যেখানে অপুকে জল খাওয়ানোর জন্য তার বাবা নিয়ে গিয়েছিল, তারা অতি যত্ন সহকারে ভিতরে ডেকে দুধ, চিড়ে, বাতাসা খেতে দিয়েছিল। এসব গল্প সে মা ও দিদিকে শুনিয়েছিল। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল ও তার সঙ্গী সাথী কারা ছিল? অপু কড়ি খেলতে গিয়েছিল জেলেপাড়ায়। সেখানে তার সঙ্গী সাথী ছিল ব্রাহ্ম পাড়ার ছেলে পটু ও জেলেপাড়া তিনকুড়ি ছেলে বঙ্কা, হৃদয় ও জেলেপাড়া অন্যান্য ছেলেরা। সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের উদয় ব্যাপারে কি লেখা ছিল? সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের উদয় ব্যাপারে লেখা ছিল যে শকুনি ডিমের ভিতরে পারদ ভরে কয়েকদিন রোদে রেখে তারপর সেই ডিম মুখে পুড়লে মানুষ ইচ্ছা করলে শূন্য মার্গে উঠতে পারে। আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু। কে কাকে কথা বলেছিলেন? কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? অপুকে এই কথাটি বলেছিলেন গ্রামের বয়স্ক ব্যক্তি নরোত্তম দাস বাবাজি। প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা অপুকে দিয়ে যাওয়ার কথা তিনি বলেছিলেন। অপুর দপ্তরে কি কি বই ছিল? কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত? অপুর দপ্তরে যেসব বই ছিল তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রণীত চরিতমালা, ধারাপাত, শুভঙ্করী। বঙ্গবাসী মাসিক পত্রিকাখানি হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত। দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোনোদিন আসে নাই। কোন খেলার কথা বলা হয়েছে লেখো। নিশ্চিন্তপুরে একজন বৃদ্ধ মুসলমান বড় রংচং করা কাজ বসানো একটি টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিলেন। বাক্সের গায়ে চুঙের মতো নানা জিনিস ছিল। তাতে চোখ একটা লাগিয়ে ছবিতে সত্যিকারের মানুষ, ঘরবাড়ি, মুগ্ধ দেখা যায়। এই খেলাটির কথাই বলা হয়েছে। অপু বসে বসে খাতায় কি লেখে? অপু বসে বসে খাতায় নাটক আর গল্প লেখে। অপুর টিনের বাক্সে কি কি বই ছিল? অপুর টিনের বাক্সে একটি নিত্যকর্ম পদ্ধতি, একটি পুরানো প্রাকৃতিক ভূগোল, একখানি শুভঙ্করী,
পাতা ছেঁড়া একখানি বীরাঙ্গনা কাব্য মায়ের সেই ছেঁড়া কাশিদাসী মহাভারতও ছিল। রইল এখানে কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে? কি রইল এখানে? কোন জিনিসের কথা বলা হয়েছে? একটি কৌটো রইল এখানে, একটি সোনার সিঁদুর কৌটোর কথা বলা হয়েছে যা উপর দিদি হয়তো কখনো সেজ ঠাকুরনের বাড়ি থেকে চুরি করেছিল। দুর্গা উপর খেলাধুলার সরঞ্জাম বলতে কি লেখো? দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি। অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল। অপুর পাঠশালাটা কেমন ছিল? গ্রামের প্রসন্ন গুরুমশাই বাড়িতে অপুর পাঠশালা ছিল। যে ঘরটিতে পাঠশালা ছিল তার কোনো দিকে বেড়া বা দেয়াল কিছুই ছিল না। পাঠশালায় শিক্ষা দেওয়ার বিশেষ উপকরণটি ছিল একটি বেড। ছেলেরা নিজেরাই বসার চাটাই নিয়ে আসতো। আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করতো? বা যেখানে কেউ আসে না যেখানে জিনিস, হ্যাঁ, অথবা দাদা বলছি, অপু কি করতো? যেখানে কেউ আসে না তাদের ঘরের পিছনে হাওয়াতে কঞ্চি ঘুরিয়ে আপন মনে নানা কথা বলতে বলতে যুদ্ধ খেলা। আশ মিলিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটি সরু বাঁশের কঞ্চি নিয়ে নদীর পাড়ে বাঁশবনের ভিতর যেত। নিজের মনে মায়ের মুখে শোনা কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য কল্পনা করে সে নিজেকে সেই যুদ্ধের অংশ করে নিত। দুর্গা তো পাঠশালায় যেত না, তার সারাদিন কিভাবে কাটতো? দুর্গা পাঠশালা যেত না, তার সারাদিন কাটতো নানা বনে জঙ্গলে ঘুরে। এর মাধ্যমে দুর্গা জীবনের সব আনন্দ উপভোগ করত। সে দুপুরে শুধু ভাত খাওয়ার জন্য বাড়ি আসতো। তারপর সারাদিন সে ঘুরে বেড়াতো পাড়ার আমবাগানে, জামবাগানে, কাদের বাড়ি কোন গাছে কি ফল হয়েছে সব তার জানা ছিল। সে কামরাঙা, নাটা ফল, আমের গুটি এইসব সংগ্রহ করতে ব্যস্ত থাকতো। তাছাড়া পুতুলের ঘর সাজানো জিনিস, নানা জিনিস সংগ্রহ করতেও সে ব্যস্ত থাকতো। বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কিভাবে পথ হারিয়ে ফেলেছিল। বাছুর খুঁজতে গিয়ে দুর্গা অপুকে রেলের রাস্তা দেখতে যাওয়ার কথা বলেছিল, যা ছিল তাদের দক্ষিণ মাঠের থেকে অনেক অনেক দূরে। দুজনে নবাবগঞ্জের পাকা রাস্তার উপরে গিয়েও যখন রেলের রাস্তা দেখতে পায় না তখন তারা ভাবে রেলের রাস্তা বুঝে আরো দূরে। দৌড় দিতে দিতে তারা পাকা রাস্তা ফেলে বন, মাঠ, বিল, জলা ভেঙে দক্ষিণ দিকে দৌড়াতে থাকে। দৌড় দিতে দিতে তাদের চেনা রাস্তার বন জঙ্গল সরে সরে যেতে থাকে। নবাবগঞ্জের লাল রাস্তার বোয়ার মাঠ, জলসত্তা তলা, ঠাকুরঝি পুকুর তাদের বাঁ দিকে ডান দিকে দূরে দূরে পড়তে থাকলো। খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়ল। সেখানে উন্মুক্ত প্রকৃতির মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তারা পথ হারিয়ে ফেলল। রাজকৃষ্ণ সান্যালের দেশভ্রমণের গল্পগুলি কেমন ছিল? রাজকৃষ্ণ সান্যালের দেশভ্রমণে বাতিক ছিল। তার বলা গল্পগুলি যেমনই হোক না কেন সেটি সাজিয়ে বলার ক্ষমতা তার অসাধারণ ছিল। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, চন্দ্রনাথ ইত্যাদি স্থানে তিনি ভ্রমণ করেছেন। তার সঙ্গে স্ত্রীপুত্র থাকত। অপুর কাছে এই দেশভ্রমণের গল্পগুলি ভালো লাগত। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হয়েছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটি কি? পাঠশালায় ঘটে যাওয়া অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটি ছিল শ্রুতি লিখন করা। সেদিন পাঠশালায় অন্য কেউ উপস্থিত না থাকায় কোনো গল্প গুজব হলো না, পড়াশোনাই হচ্ছিল। অপু পাঠশালায় গিয়ে বসে পড়ছিল। এমন সময় গুরুমশাই শ্রুতি লিখন লিখতে বললেন। গুরুমশাই মুখে মুখে যা কিছু বলেছিলেন অপু তা বুঝল না। কেবলমাত্র এটা বুঝল যে কথাগুলি গুরুমশাইয়ের নিজের সম্পর্কে নয়, তবে দাশু রায়ের পাঁচালীর মতো তিনি মুখস্থ বলছেন। কথাগুলি উপরে শুনতে খুব মধুর লাগছিল। সেই কথাগুলির মানে বুঝতে পারছিল না, কিন্তু অজানা শব্দের ঝংকার জড়ানো
অপরিচিত শব্দগুলি সেদিন অপুর কাছে মনে হয়েছিল সঙ্গীত। সেই কথাগুলির মধ্যে দিয়ে দেশের একটা অস্পষ্ট ছবি অপুর শিশু মনে ফুটে উঠেছিল। অপু ভাবতে কুকির মাঠ পেরিয়ে যে পথটি ঘুরে গিয়েছে, গুরুমশাই বলা জনস্থান মধ্যবর্তী পোষ্যবন গিরি বুঝি সেই পথে অবস্থিত। বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস। কথা বলার কারণ কি? সামান্য উপকরণ নিয়ে যে খেলার আনন্দ তুমি সম্পর্কে লেখো। বাঁকা কঞ্চি অপুর কাছে অনেক মূল্যবান, এক অদ্ভুত জিনিস যা সহজে খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজে খুঁজে বন জঙ্গলের ভিতর একটা শুকনো, গোড়ার দিক মোটা, আগার দিক সরু এমন হালকা ও বাঁকা কঞ্চি অপু জোগাড় করে আনে। তা দিয়ে অপু যুদ্ধ খেলা করে। এই অদ্ভুত সামান্য উপকরণটি দিয়ে সে মহাভারতে শোনা যুদ্ধ খেলার কল্পনায় মেতে থাকত। একা একা নির্জন জায়গায়, কখনো বাঁশবাগানের পথে, কখনো নদীর ধারে নিজের মনে কথা বলতে বলতে সে ঘুরে বেড়াতো। এই আনন্দে কেবল অপুই বোঝে, এই আনন্দ অন্য কেউ বোঝে না। সেই বাঁকা কঞ্চি নিয়ে কখনো তামাকের দোকানে, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো বা মহাভারতের অর্জুন সেজে আপন মনে সে খেলে। সব শিশুই সামান্য উপকরণ নিয়ে খেলার চেষ্টা করে। এই তুচ্ছ উপকরণও শিশু মনে অমূল্য বলে মনে হয়। কঞ্চি থেকে অপুর তরবারি মনে করে রামায়ণ মহাভারতের কল্পজগতে মানুষ ভ্রমণ করে বেড়াতো। সোমদেওরায় ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিল? সোমদেওরায় ক্ষমতা অর্জনের জন্য অপু নানা জায়গায় শকুনির ডিম খুঁজেছিল। সেটা প্রথমে দিদিকে, তারপর সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে শকুনির ডিম বাসা কোথায় আছে, তা দেখেছে কিনা। তারপর সে রাখালকে জিজ্ঞাসা করেছিল শকুনের ডিমের কথা। সে যদি শকুনের ডিম এনে দেয় তাহলে অপু তাকে টাকা দেবে। পরের দিন রাখাল দুটি কালো রঙের ছোট ছোট ডিম এনে অপুকে দিল। তবে তার জন্য রাখাল বলল 2 আনা কমে সে দেবে না। তা শুনে অপু অবাক হয়ে গেল। সে বলল তার কাছে থাকা একগুচ্ছ কড়ি আছে, সে সেগুলি রাখালকে দেবে। কিন্তু রাখাল তাতে রাজি হলো না। অনেক কষ্টে দিদির থেকে এনে তারপর নিজের প্রিয় কড়িগুলির অর্ধেকটাও দিয়েছিল। তবে ডিমগুলো সত্যি শকুনির ডিম কিনা তা পরীক্ষা করে জানা যায়নি। ভুলো কুকুরকে নিয়ে দুর্গা কিভাবে আমোদ উপভোগ করত। দুর্গা প্রতিদিন নিজের ভাত খাওয়ার শেষে এক মুঠো ভাত সে ভুলু কুকুরের জন্য নিয়ে আসতো। এতে তার মায়ের কাছে অনেক বকা খেতে হয়েছিল। কিন্তু অপু এই আমোদ উপভোগ করা সম্পর্কে কিছুটা জানত। চারদিকে জনশূন্য, কেউ কোথাও নেই। চোখ বুঝে দুর্গা যেই সেই ভুলু কুকুরকে ডাকতো, তারপর ভাত মাটিতে ফেলতেই বন জঙ্গল পেরিয়ে, শুকনো পাতার স্তূপ পেরিয়ে হাঁপাতে ভুলু কুকুর চলে আসতো। তা দেখে দুর্গার মন আনন্দে ভরে যেত। এইভাবে সে আমোদ উপভোগ করত। বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল। অপুর যখন ছোট ছিল তখন তার বাবার সাথে সে নরোত্তম বাবাজির বাড়ি যেত। গৌরবর্ণ সদানন্দ বৃদ্ধ নরোত্তম সামান্য খড়ের ঘরে থাকতেন। তিনি বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন। ছোট থেকে অপুকে নিয়ে হরিহর তার কাছে যেতেন। সেই থেকেই তার সাথে অপুর ভাব হয়। তিনি বলতেন অপু তার কাছে গৌর সুন্দরের মতো। নিষ্পাপ ভাব মাখানো চোখ ছিল অপুর। মুখ চোরা অপু এই বৃদ্ধ ব্যক্তিটির সঙ্গে নানা রকম বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতেন। বৃদ্ধ নরোত্তমের কাছে অপু প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানি দেখতে চাইত। বৃদ্ধ বলতেন বইখানি তিনি অপুকে দিয়ে যাবেন। তিনি জানেন অপুর হাতে বইখানির কোনো অসম্মান হবে না। অপু দুর্গা চড়ুইভাতির আয়োজন সম্পর্কে লেখো। এখানকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুইভাতির তফাৎ কোথায়?
নীলমণি রায় জঙ্গলাকীর্ণ ভিটের ওপারে অপু দুর্গা চড়ুইভাতির আয়োজন করে। খানিকটা বন জঙ্গল দুর্গা নিজের হাতে দা দিয়ে কেটে পরিষ্কার করে। তারপর ঘর থেকে চাল নিয়ে আসে ও একটি ভালো নারকেল মালায় 2 ফোঁটা তেল নিয়ে আসে। খেলা ঘরে মাটির ছোবার মতো ছোট একটা হাঁড়ি জোগাড় করে এবং কতগুলি মেটে আলু নিয়ে আসে। দুর্গা একটি বেগুনও আনে। বনভোজনে সত্যিকারের ভাত, মেটে আলু সেদ্ধ, বেগুন ভাজা রান্না হয়। সব রান্না দুর্গা নিজেই করে। তাদের সাথে যোগ দেয় কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। এখনকার পিকনিকের সাথে এরকম চড়ুইভাতির তফাৎ অনেক। এখনকার পিকনিকের জন্য আগে থেকে দিন ঠিক করা হয়। একটি সুন্দর পরিষ্কার জায়গা থেকে নানা রকম আয়োজন করে ভালো ভালো খাবারের জোগাড় করে দলবদ্ধভাবে পিকনিক করা হয়। রান্নার ব্যবস্থা রান্নার ঠাকুর করে। এই পিকনিকগুলি অনেক খরচ সাপেক্ষ হয়। প্রকৃতির মাঝে কিশোর মনের বিস্ময় ও নতুন কিছু করার যে নির্ভেজাল আনন্দ, তা এখনকার দিনে পিকনিকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করে না? অপু তার দিদিকে খুব ভালোবাসে। তবে যখন তার দিদি তার নাকে কলমির ফুল দিয়ে নোলক বানিয়ে দেয়, তখন তার ভালো লাগে না। কিন্তু তাও দিদিকে সে কিছু বলতে পারে না। এবং অপুর দিদি মাঝে মধ্যে আম, জাম, কামরাঙ্গা, তেঁতুল, লোভনীয় খাদ্যগুলি মাকে লুকিয়ে নিয়ে আসে এবং দুজনে মিলে খায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল কখনো দিদির সাথে আড়ি করবে না। শুধু যেদিন তাদের খেলাঘরের দোকান থেকে মাকাল ফল চুরি করে পালায়, সেদিন তার দিদি সমস্ত বন বাজার ঘুরে সন্ধ্যায় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার ডাগর চোখের স্নিগ্ধ মমতামাখা হাসি দেখে অপু সেদিন বুঝেছিল দিদি তাকে বড়ই ভালোবাসে। তাই অপু দিদির সাথে আড়ি না করার সিদ্ধান্ত নিয়েছিল। কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখো। কালবৈশাখী ঝড়ের সময় দুর্গা অপু মহা উল্লাসে ছুটোছুটি করে আম কুড়োতে থাকে। কালবৈশাখী ঝড় উঠলে দুর্গা অপুকে সিঁদুর কৌটো আম গাছের তলায় যেতে বলে এবং দুর্গা নিজে সোনামুখী তলায় দৌড় দিয়ে দাঁড়ায়। ঝড়ের হাওয়ায় গাছগুলি জোরে জোরে তুলতে থাকে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছে সে ছুটোছুটি শুরু করে, আনন্দের সাথে আম কুড়োতে থাকে। তবে আনন্দে অপু চিৎকার করছিল, কারণ আম পড়ার উল্লাস তার মধ্যে বেশি ছিল। সেই পরিমাণে আম সে কুড়াতে পারল না। দুর্গা কয়েকটি আম কুড়ালো। কিছুক্ষণের মধ্যে মুখুজ্জি বাড়ির ছেলেমেয়েরা সেখানে আসে এবং তাদের মধ্যে শত্রু তাদের আম কুড়োতে নিষেধ করে। তখন তারা গড়ের পুকুরের পাশের আমবাগানে যায়। ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হবার মতো কোনো ঘটনা লেখো। ছবি দেখে চেনা আর বাস্তব অভিজ্ঞতায় জানা চেনার মধ্যে অনেক তফাৎ আছে। ছবি দেখে চেনা কিছু হঠাৎ চোখের সামনে এলে অবাক লাগে। তার সব কিছুই দেখার জন্য আমাদের মন কৌতূহলী হয়ে ওঠে। একবার আমি তখন 5ম শ্রেণীতে পড়ি। হাতিকে বইয়ের পাতায় ছবিতে দেখেছিলাম। হঠাৎ একদিন বাড়ির সামনে দিয়ে একটি মাহুর হাতি নিয়ে যাচ্ছিল। হইচই শুনে আমি বাইরে এসে দেখি যে একটি বিশালাকার হাতি। আমি তখন হাতি দেখে অবাক হয়ে যাই, তবে খুশিও হই। তখন আমি হাতির চালককে দাঁড়াতে বলে ঘর থেকে 2টি কলা নিয়ে গিয়ে নিজের হাতির সুরের মধ্যে দিয়ে সেটিকে নিয়ে সেটিকে নিয়ে সুরে গুটিয়ে মুখের ভেতর ঢুকিয়ে খেয়ে নেয়। তখন আমি খুব খুশি হয়েছিলাম। যেদিন অপু প্রথম পাঠশালায় গেল সেদিনের কথা লেখো। অপুকে যেদিন প্রথম পাঠশালায় যাওয়ার কথা তার মা বললেন, সেদিন অপু খুব অভিমান হয়েছিল। তার ধারণা ছিল যারা দুষ্টু ভাই বোনদের সঙ্গে ঝগড়া করে তাদের স্কুলে যেতে হয়। সে তাই পাঠশালায় যাওয়ার জন্য কোনো উৎসাহ দেখায়নি। কিন্তু বাবা যাওয়া তাড়া দেওয়ায় অপুকে গ্রামের প্রসন্ন গুরুমশাই পাঠশালায় যেতে হলো। প্রথম যখন সে পাঠশালায় গেল সেদিন সে অনেকক্ষণ মুখ নিচু করে বসে রইল। পরে ভয়ে ভয়ে মুখ তুলে চেয়ে দেখল গুরুমশাই দোকানের মাথায় বসে দাঁড়িতে সৈন্ধব লবণ ওজন করে কাকে দিচ্ছে। কয়েকটি ছেলে আপন মনে চাটাই পেতে বসেছিল, নানা শুরু করে তুলছিল। আর একটি ছোট ছেলে খুঁটিতে ঠেস দিয়ে আপন মনে পাততারি তালপাতা মুখে পুরে চিবোচ্ছে। একটি ছেলে মাথার নিচে তাকে কি যেন লক্ষ্য করছে। তার সামনে 2জন ছেলে সেলেট নিয়ে কাটাকুটি খেলা করছে। অপু তা দেখে নিজের সেলেটে বড় বড় করে বানান লিখতে শুরু করলো। কিছুক্ষণ পরে গুরুমশাই বললেন, ফোনে কি হচ্ছে? গুরুমশাই সেলেট দেখে বকা দিলেন,
তারপরে অপু হেসে উঠল। গুরুমশাই হাসির জন্য আবার বকা দিয়ে উঠলেন এবং একটু ইট আনতে বললেন। তা শুনে অপুর খুব ভয় হলো। সে ভাবলো ইটখানা শাস্তি দেবে বলে আনতে বলা হয়েছে। পরে বুঝলো সেই ইটটা তার জন্য নয়, অপু ছোট ছিল বলেই সেদিন হয়তো গুরুমশাই শাস্তির হাত থেকে রেহাই পেয়েছিল। হ্যাঁ, আমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে। আমি স্কুলে বাবার সাথে গেলাম। শিক্ষক মহাশয় আমাকে একটি শ্রেণীকক্ষে নিয়ে গেলেন, যেখানে আমার মতো আরও অনেক ছেলে মেয়ে ছিল। তাদের তারপরে সেদিকে শিক্ষক মহাশয় আমাকে অ আ লিখতে বলেছিল এবং নামটা মুখস্থ জিজ্ঞাসা করেছিলেন। আমি সেদিকে অ আ লিখেছিলাম, নামটা মুখস্থ বলেছিলাম, আর ইংলিশ পোয়েম বলেছিলাম, রাইমস বলেছিলাম, বেঙ্গলি রাইমসও একটা বলেছিলাম। এখানেই শেষ করছি।